দেশ এবং জনগণের সুনির্দিষ্ট পরিকল্পনাকেই আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। এই পরিকল্পনায় দেশের 4 কোটিরও বেশি তরুণ, দেশের অর্ধেক জনসংখ্যা যারা নারী, কোটি কোটি কৃষক শ্রমিকের জন্য দেশ এবং বিদেশে কর্মসংস্থান একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্যই প্রতিটি সেক্টর ভিত্তিক কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির পরিকল্পনাগুলো ম্যানিফেস্টো আকারে আমি আপনাদের সামনে সংক্ষেপে এখন উপস্থাপন করতে চাই। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে বলার জন্য, খুব দীর্ঘ করে আপনাদের বিরক্তির উদ্রেক আমি করতে চাই না। Dear friends of Diplomatic Corps, probably I'll be explaining the whole manifesto in my own language, Bangla. But I'm sure you have found that in the folder which you're holding, there's a copy in English. So it will be easy for you to understand what we will be saying in Bangla. Exactly, the whole thing is in English. So I'll request you, if you can go through the document, you will know what we have or what we are explaining in Bangla. Thank you. সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের সামগ্রিক পরিকল্পনাটিকে আমরা একটু ভাগ করেছি। মোটামুটি আপনাদের সামনে স্ক্রিন যেটা আছে, দুপাশে স্ক্রিন আপনারা যদি দেখুন, এই স্ক্রিনে আমরা 5টা স্তম্ভের মধ্যে বা 5টা ভাগে আমরা ভাগ করেছি এবং এই 5টা ভাগকে যদি আমরা দেখি, এর ভেতরে আমরা বাকি জিনিসগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের কাছে যতটুকু মনে হয়েছে কোনটা কোথায় সামঞ্জস্যপূর্ণ, সেভাবে আমরা সেই ডিপার্টমেন্টের মধ্যে সেগুলোকে আমরা ইনসার্ট করেছি। প্রথমে আমরা যেটি বলেছি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, দ্বিতীয়ত আমরা বলেছি বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, তৃতীয়ত আমরা বলেছি ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, চতুর্থত আমরা বলেছি অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন এবং পঞ্চম বা শেষ যেটি ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি বিষয়ক যে বিষয়গুলো আছে। এখন আমরা প্রথমেই চলে আসি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। সম্মানিত উপস্থিতিবৃন্দ, রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কার, আমরা যারা বিভিন্নভাবে প্রতিদিন খবর রাখি, দেশ জাতি সবকিছু নজর দেন, স্ক্রিনে সাংবিধানিক সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার এখানে অনেকগুলো বিষয় আছে। আমি সবগুলো বিষয় আলোচনা করব না, সেটি দীর্ঘ আলোচনা হবে, আপনাদের বিরক্তির উদ্যোগ হতে পারে। যেহেতু আমরা মোটামুটি ডিটেইলটা ফোল্ডারের মধ্যে বাংলা এবং ইংরেজিতে দিয়ে দিয়েছি, আমি সেই জন্য অতটা সময় আপনাদের নষ্ট করতে চাই না। আমি 2-1টি বিষয় এখানে আলাপ করতে চাই। অবশ্যই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পান, যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষ মুসলমান, আমরা সংবিধানে সেই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর উপরে, সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি সংযোজন করেছিলেন। দুর্ভাগ্যবশত আমরা দেখেছি স্বৈরাচারের সময় সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটিকে সরিয়ে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা যেহেতু প্রথমে আমি বলেছি যে বাংলাদেশকে যদি গণতান্ত্রিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হয়,
তাহলে অবশ্যই আমাদেরকে যে কোনো মূল্যে গণতান্ত্রিক অর্থাৎ ভোট প্রদানের যে চর্চা, ভোটিং রাইট বা ভোট যেই বিষয়টি, এটিকে আমাদের অব্যাহত রাখতে হবে এবং অবশ্যই নিরপেক্ষ ভোট, যেই ভোটের উপরে, যেই ভোট ব্যবস্থার উপরে, যেই ভোট প্রক্রিয়ার উপরে বাংলাদেশের মানুষের আস্থা থাকবে, এইরকম ভোট। এবং বাংলাদেশের মানুষের মনে করার কারণ আছে এরকম একটি নির্বাচন, কারণ অতীতে আমরা দেখেছি 91 সাল, 96 সাল, 2001 সাল যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশের মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে একটি নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা একমাত্র একটি অরাজনৈতিক সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকারই এনশিওর করতে পারে। এবং সেই জন্যই আমরা যখন আমাদের 31 দফা উপস্থাপন করেছিলাম, সেই সময় আমরা বলেছি আমরা কেয়ারটেকার সরকার আবার দেশে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই। এবং পরবর্তীতে বিষয়টি অনেকেই বলেছেন, বিষয়টি বর্তমান সরকার কর্তৃক যে সংস্কার কমিশন হয়েছে সেখানেও আলোচিত হয়েছে। তবে সম্মানিত উপস্থিতিবৃন্দ, অবশ্যই আমার দলের একজন সদস্য হিসাবে আমি এই ক্রেডিট নিতেই চাইব যে বাংলাদেশে সবচেয়ে প্রথম আমরাই এই কথাটি বলেছি, অর্থাৎ স্বৈরাচারের সময় আমরা যে 31 দফা উপস্থাপন করেছি আজ থেকে প্রায় 2.5 বছর আগে, সেখানে আমরা পরিষ্কারভাবে বলেছি বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে এবং বিএনপির হাতে সেই পরিমাণ সংসদীয় আসনের শক্তি থাকলে আমরা অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা আমাদের 31 দফার মাধ্যমে একটি প্রস্তাব জাতির সামনে অনেক আগেই দিয়েছিলাম। সেই প্রস্তাবটি হচ্ছে যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তার মেয়াদ 10 বছরের বেশি হবে না। পরবর্তীতে সরকার কর্তৃক গঠিত যে রিফর্ম কমিশন, সেখানে অন্য অনেক দল আলোচনা করেছে, বাট এই কথাটি সর্বপ্রথম বিএনপি করেছিল, এটা ডকুমেন্টেড। কাজেই এটির ক্রেডিটও আমরা অবশ্যই গ্রহণ করতে চাই এবং আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমরা অবশ্যই দেশের আইনের মধ্যে এই বিষয়টি প্রবর্তন করব যে একজন ব্যক্তি ম্যাক্সিমাম 10 বছর তার প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকাল থাকবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সাংবিধানিক যে সংস্কার অনেক কিছু আছে, আমাদের অনেক কিছু হয়তো করা প্রয়োজন আছে। তারপরেও একটি বিষয় নিয়ে সুশীল সমাজের মধ্যে, সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে সহ বিভিন্ন জায়গায় আলোচনা ছিল অনেক সময়, সেটি হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ। এটি নিয়ে অনেক তর্ক বিতর্ক, ডিবেট, অনেক কিছু ছিল। 31 দফা যেদিন আমরা উপস্থাপন করি 22শে জুলাই, আমরা সেই 31 দফার মধ্যে বলেছিলাম যে অবশ্যই আমরা এই 70 অনুচ্ছেদ বিষয়টিকে আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে আমরা একটি অবস্থানে নিয়ে আসতে চাই। দু একটি বিষয় ছাড়া এইটি সম্পূর্ণভাবে ধীরে ধীরে আমরা মতন দেশে না, এটা ইউরোপের যে কোনো ডেভেলপ যেগুলা ভালো দেশ, সেখানেও কিন্তু এই সামাজিক সুরক্ষা মানুষকে প্রদান করা হয়ে থাকে। এরপর আছে নারীর ক্ষমতায়ন। একটি দেশ, যেই দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী, সেখানে নারীর ক্ষমতায়ন যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা যত বড় বড় কথাই বলি না কেন, কোনোটি কখনো সাকসেসফুল করা সম্ভব নয়। এরপরে আছে, এই ঘরের মধ্যে আছে কৃষি এবং খাদ্য, দুটো একইভাবে রিলেটেড। কৃষি যদি ভালো না হয়, খাদ্যের সরবরাহ যদি ঠিকভাবে না থাকে, স্বাভাবিকভাবে মানুষ অপুষ্টি সহ বিভিন্নভাবে আস্তে আস্তে পিছিয়ে যাবে। গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কর্মসংস্থান এবং যুব উন্নয়ন। আমাদের 4.5 কোটি প্রায় ইয়াং মানুষ, এই মানুষদেরকে যদি আমরা কর্মসংস্থান বা উন্নয়নের দিকে নিয়ে যেতে না পারি, কোনোভাবেই সম্ভব না উন্নয়নকে ধরে রাখা। শিক্ষা, মানব সম্পদ, স্বাস্থ্যসেবা, প্রত্যেকটি আমাদের দক্ষিণাঞ্চলে যেভাবে নদী নালা শুকিয়ে যাচ্ছে, যেভাবে সমুদ্রের পানি উপরে উঠে আসছে, আমরা যদি দেখি আমাদের সারা বাংলাদেশে কিভাবে ফরেস্টেশন ধীরে ধীরে কমে যাচ্ছে, তাহলে আমাদেরকে ইমিডিয়েট এই কাজটিতে হাত দিতে হবে। এবং আমরা ঠিক করেছি 5 বছরে আমরা চেষ্টা করব, যদিও খুব অ্যাম্বিশিয়াস প্রোগ্রাম, তারপরে আমাদের পরিকল্পনা আছে এবং 5 বছরে আমরা চেষ্টা করছি প্রায় 50 কোটির কাছাকাছি বৃক্ষরোপণ করার জন্য। এরই ভিতরে আমাদের যারা এক্সপার্ট আছেন তারা মোটামুটিভাবে কাজ করেছেন যে কোন এলাকার
কোন বৃক্ষটা ভালো হবে সেভাবে আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি। কাজেই টেকনাফে যে বৃক্ষটা হবে তেঁতুলিয়াতেও সেটা হতে পারে, কিন্তু অত ভালো হবে না, কারণ ওখানকার সয়েল ইজ ডিফারেন্ট, ক্লাইমেট আবহাওয়া কিছুটা ডিফারেন্ট। সেই জন্য আমরা সেভাবেই চিন্তা ভাবনা করেছি। এবং আরেকটি জিনিস করেছি, এখন যেটা মডার্ন যুগে করা যায়, আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে আপনি কোনো জায়গায় যদি 500 গাছ লাগান, আপনি যদি 500 গাছের চারা ওখানে রোপণ করতে চান, ওখানে 500 চারা রোপণ হলো কি হলো না আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে কিন্তু ওটা ঘরে বসে আপনি দেখতে পারবেন, মনিটর করতে পারবেন। সেজন্য এই সুবিধাটাও আমাদের আছে। তো আমাদেরকে জলবায়ুর ঝুঁকি মোকাবেলা করার জন্য আমাদেরকে জলবায়ু উপযোগী জলবায়ুর হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে, স্বাভাবিকভাবে সবাই যখন একই ইউনিফর্ম পরবে তখন বাচ্চাদের মধ্যে একটা ডিসিপ্লিন আসে, একটা ইউনিটি আসে। সেই মানসিকতাটা আমরা গড়ে তুলতে চাইছি। এরপরে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে স্বাস্থ্য সেবাতে আমি চেষ্টা করছি একটু দ্রুত যেতে, অনেকক্ষণ সময় আছে, অনেকের ধৈর্য যদি হচ্ছে। আমি এরপরে স্বাস্থ্যতে আসতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, স্বাস্থ্যতে আমরা যেটা মনে করি, দেখুন বাংলাদেশ 20 কোটি মানুষ, আমরা হয়তো অনেক কিছু বলতে পারি, কিন্তু 20 কোটি মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া কোয়াইট কস্টলি ম্যাটার। কিন্তু তার আগে যদি আমরা কাজ করি, যেটা এখন ইউরোপে তারা করছে, ইউরোপও তার ছোট ছোট দেশ, অল্প অল্প পপুলেশন, কিন্তু তারাও স্বাস্থ্যসেবা সম্পূর্ণ দিকে হিমশিম খাচ্ছে। সেখানে বাংলাদেশের মতন দেশ থেকে হিমশিম খেতেই হবে। সেই জন্য আমরা যেটা জোর দিতে চাইছি সেটা হচ্ছে প্রিভেনশনের উপরে আমরা জোর দিতে চাচ্ছি। অর্থাৎ আমরা যদি একটা মানুষকে প্রথমেই অসুস্থ হওয়া থেকে বাঁচাতে পারি, তাহলে অবশ্যই সেই মানুষটি আর হসপিটালে যাচ্ছে না। হসপিটালে না গেলে হসপিটালের উপরে চাপটা কম পড়ছে। কাজেই এই কাজটি করার জন্য, প্রিভেনশনটাকে আমরা করার জন্য আমরা প্রায় 1 লক্ষের মতন স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে চাচ্ছি সারা দেশে। যেই স্বাস্থ্যকর্মীদের অধিকাংশ হবেন নারী। এই স্বাস্থ্যকর্মীরা মানুষের বাসায় বাসায় যাবে, গ্রামে গ্রামে বাসায় বাসায় যাবে, শহরে গিয়ে তাদেরকে স্বাস্থ্যসেবাটা ঘরে দেবে এবং তাদেরকে অ্যাওয়্যার করবেন যে এটা কাজ না করলে ডায়াবেটিক হবে না, এটা কাজ না করলে হাই প্রেশার বা কার্ডিয়াক প্রবলেম হবে না, এটা কাজ না করলে কিডনি প্রবলেম হবে না। এই ধরনের জিনিসগুলোকে তারা অ্যাওয়্যার করবেন। তার ফলে আমরা চাচ্ছি যে প্রথমেই যদি একজন মানুষকে অসুস্থ হওয়া থেকে বাঁচানো যায়, তাহলে সরকারের যে রিসোর্স আছে সেটার উপর চাপটা কম পড়বে। যেই রিসোর্স আছে সেটা দিয়ে যারা সত্যিকারভাবে অসুস্থ হবেন তাদেরকে কিছুটা হলেও বেটার ট্রিটমেন্ট দেওয়া যায়।